যশোর বোর্ডের অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি উত্তম কুমার বোস, সহকারী অধ্যাপক অর্থনৈতিক বিভাগ, এসপিসি কাপুর হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ। যে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে চাহিদার স্থিতিস্থাপকতা এবং চাহিদার অস্থিতিস্থাপকতা। আজকে আমরা আলোচনা করব চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা এবং স্থিতিস্থাপক চাহিদা ও অস্থিতিস্থাপক চাহিদা। যে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলতে আমরা কি বুঝি? আমরা যে গত ক্লাসে যখন আমরা বলেছিলাম যে স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যে দাম স্থিতিস্থাপকতার কথাই এখানে বলছি, যে দামের শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে চাহিদার যে শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন, সেটাকে বলেছিলাম আমরা চাহিদার স্থিতিস্থাপকতা। এবং সেই চাহিদার স্থিতিস্থাপকতা বিশ্লেষণের সময় বা আলোচনা করার সময় আমরা এটা বলেছিলাম যে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে, সেখানে ক্রেতার আয়, রুচি, অভ্যাস, সম্পর্কিত দ্রব্যের দাম ইত্যাদি ইত্যাদি, এটা অপরিবর্তিত সেখানে ছিল। কিন্তু এখানে আমরা বিবেচনা করব যে সম্পর্কিত দ্রব্যের দাম এখানে বিবেচনা করবো। অর্থাৎ এই বাস্তব জগতে আমরা দেখি যে কিছু কিছু দ্রব্য আছে যে দ্রব্যের একটা দামের পরিবর্তনের সাথে সাথে অন্য দ্রব্যের চাহিদার পরিবর্তন এখানে ঘটে। যেমন আমরা দেখি যে যদি গুড়ের দামটা যদি বেড়ে যায় তাহলে চাহিদাটা বেড়ে যাবে। অর্থাৎ গুড়ের চাহিদা কমবে, চিনির চাহিদাটা বেড়ে যাবে। আবার এমনও দেখা যাচ্ছে এক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে চিনি এবং গুড় দুটো হলো পরিবর্তন দ্রব্য। অর্থাৎ দাম বেড়েছে কিসের? সে গুড়ের, চাহিদা বেড়েছে কিসের? চিনির। অর্থাৎ চিনির দাম বাড়েনি, চাহিদা চিনির বেড়ে গেছে। তাহলে এক্ষেত্রে গুড় এবং চিনি দ্রব্য দুটো হচ্ছে পরিবর্তন। আবার কিছু কিছু দ্রব্য দেখা যাচ্ছে যে একটা দ্রব্যের দামের সাথে সাথে অন্য একটা দ্রব্যের চাহিদারও সেখানে হ্রাস পাচ্ছে। যেমন যে মোটর গাড়ির দাম যদি বাড়ে তাহলে সাথে সাথে তেলের চাহিদাটা হ্রাস পাবে। এক্ষেত্রে মোটর গাড়ি এবং তেল দ্রব্য দুটি হচ্ছে পরিপূরক। অর্থাৎ মোটর গাড়ির দাম হ্রাস হচ্ছে, মোটর গাড়ির চাহিদাটা তো আলটিমেটলি হ্রাস পাচ্ছে এবং পরিণতি থেকে তেলের চাহিদাটাও হ্রাস পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে মোটর গাড়ি এবং তেল দ্রব্য দুটি হচ্ছে পরিপূরক। তা এই ক্ষেত্রে আমরা আড়াআড়ি স্থিতিস্থাপকতার শরণাপন্ন হতে পারি। অর্থাৎ এখানে আড়াআড়ি স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে কোনো একটি দ্রব্যের দামের শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে অন্য একটি দ্রব্যের চাহিদার যে শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন, তাকে বলা হচ্ছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা ক্রস ইলাস্টিসিটি। যে একটি দ্রব্যের দাম এমনি পরিপ্রেক্ষিতে, অর্থাৎ আমরা এখানে দুটি দ্রব্য ধরে নিতে পারি, এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য। তাহলে আমরা বলতে পারি এক্স দ্রব্যের ওয়াই দ্রব্যের দামের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ওয়াই দ্রব্যের চাহিদা যখন পরিবর্তন ঘটবে তখন সেটাকে আমরা বলতে পারি ক্রস ইলাস্টিসিটি বা আড়াআড়ি স্থিতিস্থাপকতা। অর্থাৎ আড়াআড়ি স্থিতিস্থাপকতাটাকে আমরা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি ইসি ক্রস ইলাস্টিসিটি ইকুয়াল টু ডেল্টা কিউ এক্স বাই কিউ এক্স ইন্টু 100 ভাগ ডেল্টা পিওয়াই বাই পিওয়াই গুণ 100। অর্থাৎ এইটা করে আলটিমেটলি আমাদের যে সূত্র দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ডেল্টা কিউ এক্স বাই ডেল্টা পিওয়াই ইন্টু পিওয়াই বাই কিউ এক্স। যেখানে এখানে এই যে চিহ্নগুলো কি প্রকাশ করছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইসি এটা হচ্ছে ক্রস ইলাস্টিসিটি বা আড়াআড়ি স্থিতিস্থাপকতা, কিউ এক্স মানে এক্স দ্রব্যের চাহিদা, অর্থাৎ মূল যে এক্স দ্রব্যের চাহিদা সেটা কিউ এক্স দ্বারা আমরা প্রকাশ করতে পারছি। ডেল্টা কিউ এক্স হচ্ছে কি? পরিবর্তিত এক্স দ্রব্যের চাহিদা। অর্থাৎ আমরা যখন এটা করবো তখন সেটা আমরা পরিষ্কারভাবে বুঝাবো বা তোমাদের এখনো বুঝিয়ে দেওয়া যায় যে দেখা যাচ্ছে প্রাথমিক পর্যায়ে আমাদের কিউ এক্স ছিল কত? প্রাথমিক পর্যায়ে আমাদের কিউ এক্স ছিল হচ্ছে 100 একক। পরবর্তীতে ডেল্টা কিউ এক্স অর্থাৎ পরিবর্তিত কিউ এক্স হচ্ছে কত? তোমার 120 একক। তাহলে 120 থেকে 100 থেকে 120 যদি আমরা বাদ দিই তাহলে আসছে কত? শুধুমাত্র 20 একক। এটা হচ্ছে ডেল্টা কিউ এক্স। অনুরূপভাবে পিওয়াই মানে ওয়াই দ্রব্যের দাম, আর ডেল্টা পিওয়াই মানে পরিবর্তিত ওয়াই দ্রব্যের দাম। অর্থাৎ এখানে প্রাথমিক পর্যায়ে আমাদের ওয়াই দ্রব্যের দাম প্রাথমিক ছিল কত? 20 টাকা, পরিবর্তিত হলো কত? 10 টাকা। তাহলে এখানে পরিবর্তন ঘটেছে কত? 10 একক। অর্থাৎ ডেল্টা পিওয়াই, এই যে ডেল্টা পিওয়াই হচ্ছে কত? 10 একক। এই যে ডেল্টা পিওয়াই এটা হচ্ছে কত? 10 একক।
আমরা বিষয়টা এখন সূত্রের মাধ্যমে প্রকাশ করি, যে সূত্রের মাধ্যমে প্রকাশ করলে এই যে আমরা একটা উদাহরণ, সেই উদাহরণের মাধ্যমে আমরা ক্রস ইলাস্টিসিটি কত আসছে সেটা আমরা দেখতে পাই। যে ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন হলো, চাহিদার পরিবর্তন কোনটা ঘটলো? এক্স দ্রব্যের। তাহলে আমাদের ক্রস ইলাস্টিসিটি বলছে কি যে ডেল্টা কিউ এক্স, তাহলে আমাদের ডেল্টা কিউ এক্স হয়েছে কত, অর্থাৎ কিউ এক্স এর পরিবর্তন হয়েছে কত, যে 100 মাইনাস 120 মাইনাস সরি এটা হচ্ছে 110 আর কি। অর্থাৎ যে 100 মাইনাস 110, তাই ডেল্টা কিউ এক্স আসছে কত? 110। আচ্ছা, এবার আসছে কত? ডেল্টা পি ওয়াই। এই যে ডেল্টা পি ওয়াই মানে কি, আগে প্রাথমিক পি ওয়াই ছিল 20, পরিবর্তিত পি ওয়াই হচ্ছে কত? 10। তাহলে 20 থেকে 10 গেলে হচ্ছে কত? 10। তাহলে ডেল্টা কিউ এক্স বাই ডেল্টা পি ওয়াই মাইনাস 10 ভাগ 10 ইন্টু পি ওয়াই। যে প্রাথমিক পর্যায়ে আমাদের পি ওয়াই ছিল কত? 20, এই সেই 20। আর প্রাথমিক পর্যায়ে কিউ এক্স ছিল কত? প্রাথমিক পর্যায়ে কিউ এক্স ছিল হচ্ছে 100। তাহলে সুতরাং এইটা করে আমরা দেখতে পাচ্ছি কত? 1/5 বা 1/5, যেটাকে আমরা যদি সে দশমিকে প্রকাশ করি তাহলে ফলাফলটা আসছে কত? 0.2। তাহলে এই যে ঋণাত্মক চিহ্ন ঠিক পূর্ববর্তন আমরা অবজ্ঞা করে আমরা স্থিতিস্থাপকতা পেলাম কত? যে 0.2। প্রসঙ্গত এখানে আমাদের উল্লেখ করতে হয় এই যে ওয়াই দ্রব্য এবং এস দ্রব্য, এই দ্রব্য দুটি হচ্ছে কিন্তু পরিবর্তক দ্রব্য, অর্থাৎ একটা দ্রব্যের দামের পরিবর্তনে অন্য দ্রব্যের চাহিদার পরিবর্তন ঘটছে। তাহলে এখানে দ্রব্য দুটি হচ্ছে পরিবর্তক দ্রব্য। আর পরিপূরক দ্রব্য বলতে আমরা কি বুঝি? যে একটি দ্রব্যের সে দাম বৃদ্ধির সাথে সাথে অন্য একটি দ্রব্যের চাহিদা যদি হ্রাস পায়, একটা দ্রব্যের দাম বৃদ্ধির সাথে সাথে অন্য দ্রব্যের চাহিদা যদি হ্রাস পায়, তাহলে আমরা বুঝবো দ্রব্য দুটি পরিপূরক। অর্থাৎ ওই যে মোটর গাড়ি এবং তেল, কালি এবং কলম, এই যে দ্রব্যগুলো এগুলো হচ্ছে পরিপূরক। অর্থাৎ মোটর গাড়ির দাম বাড়লে মোটর গাড়ির চাহিদা তো কমছে, আলটিমেটলি তেলের চাহিদাটাও কমছে। তাহলে এই পরিপূরক সে চাহিদার ক্ষেত্রে ক্রস ইলাস্টিসিটি কিন্তু হবে প্লাস। অর্থাৎ আমরা এখানে দেখছি মাইনাস, এই যে ফলাফলটা আসছে কিন্তু মাইনাস, কিন্তু মানে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে ক্রস ইলাস্টিসিটি হচ্ছে হচ্ছে প্লাস। তাহলে আমরা মানে এইটুকুর যে সারসংক্ষেপ সেটা আমরা এভাবে বলতে পারি যে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলতে কি বুঝি? যে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলতে আমরা বুঝি যে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে, অর্থাৎ যে মানে ক্রেতার আয়, রুচি, অভ্যাস ইত্যাদি অপরিবর্তিত থাকলে একটি দ্রব্যের দামের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে অন্য দ্রব্যের চাহিদার যদি পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে যে স্থিতিস্থাপকতাটা আসে সেটাকে বলা হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আমরা আড়াআড়ি আলোচনা করেছি, এবার আমরা আলোচনা করব স্থিতিস্থাপকতার দুটো বিষয় আছে, একটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা এবং আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদাটা বলতে আমরা বুঝি একটা দ্রব্যের দামের যেটুকু পরিবর্তন হলো সেই পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন যদি বেশি হয় সেটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। আর অস্থিতিস্থাপক চাহিদা কাকে বলা হচ্ছে? দামের যেটুকু পরিবর্তন হলো তার তুলনায় চাহিদার পরিবর্তন যদি কম হয় সেটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ আমরা বাস্তব উদাহরণ যদি আমরা দেই, যে দেখা যাচ্ছে বিলাস জাতীয় বা শৌখিন জাতীয় যে সমস্ত দ্রব্য, সেই দ্রব্যের দামটা যদি তুলনামূলক কমে তাহলে তার চাহিদাটার ব্যাপক পরিবর্তনটা হয়, তার চাহিদা বাড়ে অতিরিক্ত মাত্রায়। ওই ক্ষেত্রে চাহিদাটা হবে স্থিতিস্থাপক চাহিদা। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্য সামগ্রী আছে, অর্থাৎ চাল, ডাল, তেল ইত্যাদি ইত্যাদি যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে, এই দ্রব্যের দামের যে যদি যে হারে পরিবর্তন হয় চাহিদার সেই হারে পরিবর্তন হয় না। অর্থাৎ দাম যদি বাড়ে তাহলে চাহিদা তো মানে অতিরিক্ত মাত্রা চাহিদা কমে যাওয়ার কথা, কিন্তু চাহিদা যে হারে কমে, অর্থাৎ অস্থিতিস্থাপক দ্রব্যের ক্ষেত্রে দাম যে হারে বাড়ে তার তুলনায় চাহিদা হ্রাসের পরিমাণটা খুব কম থাকে, এক্ষেত্রে চাহিদা হবে অস্থিতিস্থাপক। তাহলে স্থিতিস্থাপক চাহিদা কাকে বলা হচ্ছে? কোনো দ্রব্যের দামের শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন অপেক্ষা চাহিদার শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন যদি বেশি হয় সেক্ষেত্রে চাহিদা হবে স্থিতিস্থাপক। অর্থাৎ বিলাস জাতীয় বা শৌখিন জাতীয় যে সমস্ত দ্রব্য তার চাহিদা হচ্ছে স্থিতিস্থাপক। অন্যদিকে
দামের শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন অপেক্ষা চাহিদার শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন যদি কম হয় সেক্ষেত্রে চাহিদাটা হবে অস্থিতিস্থাপক, অর্থাৎ নিত্য প্রয়োজন যে সমস্ত দ্রব্য সামগ্রী আছে সেক্ষেত্রে। যে বিষয়টা আমরা দেখো চিত্রে আমরা দেখাতে পারি, এই যে ডি নট এটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক চাহিদা। এই যে ডি নট এটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা রেখা, এবং ডি1 হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা রেখা। অর্থাৎ অস্থিতিস্থাপক চাহিদা রেখাটা দেখো খাড়া আকৃতির, আর স্থিতিস্থাপক চাহিদা রেখাটা হচ্ছে কিন্তু চ্যাপ্টা আকৃতির। অর্থাৎ এখানে প্রথমে আমরা আলোচনা করি যে এই স্থিতিস্থাপক চাহিদার পরিবর্তনটা, অর্থাৎ দামটা যখন ওপি, এই যে ওপি থেকে হ্রাস পেয়ে ও কিউ হচ্ছে, তখন স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে ও আর থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে কত, ও এস, অর্থাৎ দামের পরিবর্তন ঘটছে কতটুকু, এইটুকু। অর্থাৎ পি কিউ পরিমাণ দামের পরিবর্তন ঘটছে বা হ্রাস ঘটছে, চাহিদা বৃদ্ধি ঘটেছে কতটুকু, আর এস, অর্থাৎ দামের পরিবর্তন হার থেকে চাহিদার পরিবর্তনটা বেশি। তাহলে এইটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা, যেটা আমরা ডি নট চাহিদা রেখা দ্বারা দেখাচ্ছি। এইবার অস্থিতির চাহিদা রেখা যেটা ডি1 অর্থাৎ এই যে খাড়া চাহিদা, এটাতে অস্থিতিস্থাপক। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে আমরা দেখছি কত দামের পরিমাণ ছিল ওপি, চাহিদার পরিমাণ ছিল ও আর, দামটা হ্রাস পেল, অর্থাৎ পি থেকে কিউতে হ্রাস পাওয়ার পরিবর্তে চাহিদা বেড়েছে, কিউতে আর থেকে বৃদ্ধি পেয়ে টি হয়েছে, কিন্তু মানে যে হারে হ্রাস পেয়েছে তার তুলনায় চাহিদা বৃদ্ধির পরিমাণটা কিন্তু তুলনামূলক কম। অর্থাৎ দামের হ্রাস পাওয়া অপেক্ষা চাহিদার বৃদ্ধি তুলনামূলক মানে কম হয়েছে কোন চাহিদার ক্ষেত্রে, অস্থিতিস্থাপক চাহিদা রেখার ক্ষেত্রে। অর্থাৎ এখানে ডি1। অর্থাৎ দেখো আমরা বিষয়টা এভাবে প্রকাশ করতে পারি যে স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দেখো যে এই যে আয়তক্ষেত্র কোনটা, যে ও প্রাথমিক যে আয়তক্ষেত্র ও আর ই পি, অর্থাৎ এই যে আয়তক্ষেত্র ছোট কোনটার তুলনায় পরিবর্তিত, অর্থাৎ দামটা হ্রাস পেয়েছে চাহিদা বেড়েছে, অর্থাৎ ব্যাপকভাবে চাহিদা বেড়েছে, সেই আয়তক্ষেত্র কত, ও এস ই কিউ, অর্থাৎ এই যে ও এস ই কিউ এটা মানে কম হয়েছে, অর্থাৎ মানে চাহিদার পরিমাণটা বেড়েছে, অর্থাৎ এটা হচ্ছে কোন চাহিদা, স্থিতিস্থাপক চাহিদা। অন্যদিকে অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাথমিক আয়তক্ষেত্র ছিল কত, ও আর ই পি, এই যে ও আর ই পি গ্রেটার দ্যান ও টি জি কিউ, এই যে গ্রেটার দ্যান ও টি জি কিউ, অর্থাৎ এই যে আয়তক্ষেত্র কিন্তু এই আয়তক্ষেত্র অপেক্ষা বেশি, অর্থাৎ এটাতে অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে। আমরা আরো একটা ভাবে আমরা প্রকাশ করতে পারি, অর্থাৎ স্থিতিস্থাপক চাহিদা অর্থাৎ ইপি, ইলাস্টিসিটি অফ প্রাইস, ইপি যখন গ্রেটার দ্যান 1 হবে তখন এটা হবে স্থিতিস্থাপক চাহিদা। অন্যদিকে ইপি লেস দ্যান 1 যখন হবে সেটা তখন হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে এই বিষয়ে মানে অস্থিতিস্থাপক চাহিদা বলতে আমরা কি বুঝতে পারি, যখন দামের পরিবর্তন থেকে চাহিদার পরিবর্তনটা বেশি হবে, অর্থাৎ ইপি ইজ গ্রেটার দ্যান 1 হবে, বা চাহিদা রেখা যখন চ্যাপ্টাকৃত হবে সেটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। অন্যদিকে দামের পরিবর্তন হওয়ার অপেক্ষা চাহিদার পরিবর্তন যখন কম হবে সেটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ ইপি ইজ লেস দ্যান 1 বা চাহিদা রেখাটা যখন খাড়া হবে বা চাহিদা যখন নিত্য প্রয়োজন দ্রব্য হবে সেটা হচ্ছে স্থির চাহিদা। আজকে এটুকু থাক, ধন্যবাদ তোমাদের সবাইকে।